প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের দুজন আলোচকের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আর রয়েছেন আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, সহ মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব শহীদুল ইসলাম বাবুলের কাছে। আমরা সরকারের সমালোচনা করছি, কারণ সরকার অনেক কাজই ঠিকঠাক করতে পারছে না। তারা অনেক বিষয়ে ওই অর্থে দায়িত্বটা পালন করতে পারছে না যেটা মানুষের প্রত্যাশা ছিল। প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলি ঠিকঠাক দায়িত্ব পালন করছে? রাজনৈতিক দল কতটুকু দায়িত্ব পালন করছে বা কতটুকু করতে পারছে না, এটা চুলচেরা বিশ্লেষণ করলে ইতিবাচক দিকও পাবেন, নেতিবাচক দিকও পাবেন। যেমন ধরেন, আওয়ামী লীগের নেতাদের বয়ান ন্যারেটিভ ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে 10 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে, দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে, কুরুক্ষেত্র ঘটে যাবে বাংলাদেশে। 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, আপনি জানেন। সমস্ত পুলিশ পালিয়ে গেছে। পার্লামেন্টের প্রধানমন্ত্রী কি একেবারে টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার চেলা চামুন্ডা, আমলা, সচিব, পুলিশ এবং 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 সর্বশেষ বাইতুল মোকাররম ইমাম সহ পালিয়েছে বাংলাদেশে। একটা নজিরবিহীন ঘটনা, দুনিয়ার ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না। আপনি ওই সময়টা আপনি খেয়াল করেন বাংলাদেশে কি এমন ঘটেছে। ধরেন 5 তারিখ পর্যন্ত একটা ব্যাটেল ফিল্ড ছিল, যুদ্ধক্ষেত্র ছিল। একদিকে একটা রাষ্ট্রীয় বাহিনী মারণাস্ত্র দিয়ে জনগণের উপর ঝাঁপাই পড়ছে, অন্যদিকে লাঠিদারি বা খালি হাতে শূন্য হাতে একটা আপামর জনতা। সেই জনতা তাদের সাথে যুদ্ধ করেছে, সেখানে মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, কোনো কোনো পুলিশও মারা গিয়েছে একটা যুদ্ধক্ষেত্রে, যেটা হয় আর কি। কোথাও আওয়ামী লীগও মারা গেছে, কম, সেটা খুবই কম। যদিও মানে নিরীহ মানুষ, আন্দোলনকারী মানুষই সবচাইতে বেশি মারা গেছে। তারপরে হাসিনা পালিয়ে গেল, তার বোনকে নিয়ে পালিয়ে গেল, তার লোকজনরাও পালিয়ে গেল। তখন তো দেশে কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, পুলিশ নাই। এই রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, যারা সংগঠিত শক্তি বা ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা ইচ্ছা করলে আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর লুটপাট করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে, কিড করে, কতল করে, রক্তের গঙ্গা ঘটাই দিতে পারতো বাংলাদেশে, পারতো তো। তো হয়েছে বাংলাদেশে কি হয়েছে? কিচ্ছু হয়নি বাংলাদেশে সেই অনুপাতে, বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া, যেটা মানুষ সাসপেক্ট করেছে বা নজিরবিহীন ঘটনা। তো কারা দায়িত্ব পালন করলো? বাংলাদেশের মানুষ দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো মানে ইমানই দায়িত্ব পালন করেছে। তাদের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি ঘর সবকিছু, বিচ্ছিন্ন দু একটা ঘটেনি, কিন্তু অ্যাজ এ হোল আপনি যেটা বলবেন, একটা মানে রাজনৈতিক দলগুলোর শক্তিগুলো চমৎকার একটা দায়িত্বশীল আচরণ করেছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা। আপনি তাকে ধন্যবাদ দেবেন, অবশ্যই দেবেন। হ্যাঁ, পরবর্তী সময়ে এই যে এই গভর্নমেন্টের, আপনি যেটা বললেন, গভর্নমেন্টের ব্যর্থতা আছে, গভর্নমেন্টের কাছে মানুষের যে এক্সপেকটেশন ছিল সবটুকু গভর্নমেন্ট পূরণ করতে পারছে না। তারও কারণ আছে। কারণ হলো, ধরেন একটা পরিকল্পিত একটা রিজিম ছিল, ফ্যাসিস্ট রিজিম, যার পলে পলে স্তরে স্তরে যার শক্তি সামর্থ্য, তারা 15 বছর ব্যাপী সেটা বিস্তার ঘটিয়েছে, বিপুল শক্তি। তারপরে আধিপত্যবাদী একটা প্রতিবেশী দেশ তাদের পিছনে ছিল, এখনো আছে, এবং সেই শক্তিও হারাই যায় নাই। আর আওয়ামী লীগের এই লক্ষ লক্ষ এই সেট আপ, এগুলো হারাই যায় নাই। একটা নতুন বাস্তবতা, পুলিশ আত্মসমর্পণ করেছে, পুলিশকে সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। এটা একদিকে একটা বিধ্বস্ত বাস্তবতা, গভর্নমেন্ট প্রশাসন ক্ষমতায় এসেছে, সেই দুর্বল জায়গাটা আছে। আর একটা দিক আছে গভর্নমেন্টের, আমরা বারবার যেটা বলি যে এই ধরনের গভর্নমেন্ট হয়ে থাকে দুর্বল গভর্নমেন্ট সঙ্গত কারণে, কারণ এর পিছনে রাষ্ট্রযন্ত্র, বিশাল কর্মী বাহিনী থাকে না, চেইন অফ কমান্ড থাকে না, যে আর নানান জায়গা থেকে নানান পেশার মানুষ এক জায়গায় সম্পৃক্ত করা হয়েছে। অন্যভাবে যদি বলি যে এক গাছের ছাল আর এক গাছের বাকল দিয়ে একটা সরকার হয়েছে। আমরা বলি যে রাজনৈতিক দলগুলো গ্রিপ অনেক বড়, রাইট, আর কমান্ড বড়, গ্রিপ বড়। আপনি একটা কমান্ড, শুধু আপনি পুলিশ দিয়ে আপনি সারা দেশকে আপনি কন্ট্রোল করবেন, রাষ্ট্রশক্তি দিয়া, কুতল দিয়া, ব্রিটিশ কোম্পানির মতো, ওই বাস্তবতা তো না। আপনার রুটে একেবারে তৃণমূল পর্যন্ত আপনার শক্তি থাকতে হবে, এবং সেই শক্তিটা আপনি পজিটিভ কাজে ব্যয় করবেন না নেগেটিভ কাজে ব্যয় করবেন, আলাদা বিষয়, কিন্তু সেটা তো থাকতে হয়। সরকারের শুধু পুলিশ বাহিনীর, তাও পুলিশ তাদের কমান্ড মানছে কিনা আমি জানি না। ম্যাক্সিমাম পুলিশ অ্যাক্টিভ হয় নাই, ম্যাক্সিমাম, অনেক জায়গায় কেউ কেউ চেষ্টা করছে, কিন্তু নানান কারণে, নানান বাস্তবতায় তাদেরও ক্ষোভ থাকতে পারে, বা তাদের মধ্যে ফ্যাসিস্টের প্রেতাত্মাও থাকতে পারে, নানান কারণে তারা অ্যাক্টিভ হচ্ছে না, সরকার ব্যর্থ হচ্ছে সেই কারণে, বা কাঙ্ক্ষিত ফল, যেমন আমরা যেই আপনি সংস্কার বলেন, যেটাই বলেন, আপনি মানুষের জীবন মানে যদি স্বস্তি না দিতে পারেন, আপনি তার জিনিসপত্র, তার অর্থনৈতিক মুক্তি যদি না দিতে পারেন, কোনো নির্বাচন, কোনো সংস্কার, কোনো কিছুই তো কোনো কাজে লাগবে না। মানুষের নিরাপত্তাটা আগে, তার জনজীবনটা আগে, তার বাজারটা আগে,
তার সামগ্রিক চিকিৎসা সেবাটা আগে, সবকিছু। এখন তো আমাকে কিছু কথা বলতে হবে। আর রাজনৈতিক দলের কাজ কি? সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এটা সব সমালোচককে আপনি নেগেটিভলি বা কেন নেবেন? আমরা তো যুদ্ধ ঘোষণা করি নেই, আমরা তাদের প্রতি এখনো সমর্থনও প্রত্যাহার করি নেই। হ্যাঁ, কথা আছে, নির্বাচন নিয়ে কথা আছে, সংস্কার নিয়ে কথা আছে, নানান ধরনের। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। এটা আমি বলবো, আপনি আমাকে বলবেন, আমি কথা বলবো, তারপরে আমি কম্প্রিহেন্সিভ একটা জায়গায় আসবো। এটাই তো। আমরা তো সরকারকে এখনো সহযোগিতা করতে চাই। এই যে দেখেন, এই যে 5 তারিখের পরে এই যে ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের পুটুর পাটুর এই আসবে, এই করবে, হরতাল করবে, ধর্মঘট করবে, 15ই আগস্ট, নানান ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি। এই প্রত্যেকটা কনস্পিরেসিতে ইভেন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করবার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে। রাজনৈতিক শক্তি সরকারের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে তো। জাতীয় ঐক্য, আমরা দেশের পাশে দাঁড়াইনি। হ্যাঁ, ইস্যু ভিত্তিক আপনার চিন্তা আমার চিন্তা ভিন্নতা থাকতে পারে, সেটা থাকতে পারে। এটা তো প্রত্যেকেই তার মতো চিন্তা করবে। আমরা তো হাসিনা না যে কেউ কোনো রকম চিন্তা করতে পারে না, মনে চিন্তা করলে ওইটা অপরাধ। তা আমরা যেহেতু একটা মনে করি যে আমরা রক্ত দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা একটা গণতান্ত্রিক সমাজ বা একটা মানবিক সমাজ বা একটা মত প্রকাশের সমাজ, যে জন্য আমরা লড়াই করছি, সেটা আমরা পাবো। সেটা হচ্ছে উন্মুক্ত পরিবেশ। সেই জন্য তিতুমির কলেজ এখন বিশ্ববিদ্যালয়ে পথে আটকাই দিতে পারতেছে সবাই, যে যার মতো কি যেন ওই যে ঘরপোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া নাকি, এরকম একটা ব্যাপার সর্বব্যাপী করছে। তো রাষ্ট্র বা সরকার, আপনি যাই বলেন, সরকারের দায়িত্ব কিন্তু নিরাপত্তা দেয়। আপনি প্রথমেই শক্তি প্রয়োগ করবেন, মারণাস্ত্র প্রয়োগ করবেন সেটা না, আপনি কথা বলবেন। এবং তারপরেও যদি আপনি কনভিন্স না করতে পারেন, আপনার রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে আপনাকে তো শক্তি প্রয়োগও করতে হবে। সেই শক্তিও তো সরকারের থাকতে হবে। আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, রাজনৈতিক দলগুলি কি সঠিক ভূমিকা পালন করছে? কারণ অভিযোগ ঘটেছে যে রাজনৈতিক দলগুলির অনেকগুলি কর্মকাণ্ড, যেটি 5ই আগস্টের যে স্পিরিট, সেটার সঙ্গে যাচ্ছে না। আসলে কি তাই? 5ই আগস্টের পরে আপনার রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মোটা দাগে বাংলাদেশের ছাত্র জনতা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যার কারণে এই আওয়ামী লীগ সহ যারা এত বছর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে, তারা কিন্তু আরেকটা ম্যাসাকারের শিকার হয় নাই। তাদের জমি জামা বাড়ি ঘর দখল হয় না, এটা অবশ্যই দায়িত্বশীলতা। কিন্তু সেই দায়িত্বশীলতার পাশাপাশি রাজনৈতিক দলগুলার আরেকটা দায়িত্বশীলতা, আরো বেশি দায়িত্বশীলভাবে সরকারের সাথে সহযোগিতা করার প্রয়োজন ছিল। সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে। কেন সহযোগিতা করার প্রয়োজন ছিল? তার কারণ হচ্ছে শুধুমাত্র 5ই আগস্টকে বা জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি একটা রেজিম পরিবর্তনের ঘটনা আকারে দেখি, তাহলে জুলাইয়ের যে স্পিরিট, যে জায়গা থেকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসলো, লাখো মানুষ, 2 সহস্রাধিক মানুষ জীবন দিল, 50,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করলো, তারা কিন্তু একটা অ্যাসপিরেশন থেকে আসছে, একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাটা কি? তারা যেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এই জায়গাটায় একটা পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তনের জন্য একেবারে মৌলিক জরুরি সংস্কার প্রয়োজন। সেই সংস্কার প্রশ্নে আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রেখে বরঞ্চ দ্রুত সংস্কার কম, নির্বাচনের দিকে আগ্রহ বেশি, এইরকম একটা ভাইব তুলে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে প্রফেসর ইউনূস কিন্তু বলতে বাধ্যই হয়েছেন যে রাজনৈতিক দল সংস্কার তো আসলে কম বেশি হয় না। কিন্তু প্রফেসর ইউনূস এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, একটু বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন। তো সংস্কার তো কম বেশি চাওয়ার বিষয় না, একেবারে মৌলিক যে সংস্কার, সেই সংস্কার তো আমাদের তো এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের নির্বাচন ব্যবস্থায় সংস্কার দরকার। এটা পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ দিয়ে, সরকারি আমলা দিয়ে একটা নির্বাচন রাতে করে ফেলা যায়। 15 বছর যাবৎ এই পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। শেখ হাসিনা তো একা ফেসিস্ট হয়ে উঠে নাই, শেখ হাসিনা তো এই সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিস্ট হয়েছে। আপনি পুলিশ ব্যবস্থার সংস্কার করবেন না, সেই একই পুলিশ তো একইভাবে আমরা দেখতেছি যে আপনার আমাদের উপর এখানে বিদ্যমান যে এখন সংবিধান রয়েছে, জি, এই সংবিধানকে যদি বহাল রাখা হয়, তাহলে যে কোনো শাসকের পক্ষে স্বৈরাচার হওয়াটা খুব সহজ, খুবই সহজ, সাংবিধানিকভাবে একদম। এবং এই সংবিধানটা তো বাতিল করতে হবে। আপনি দেখেন কিছু মৌলিক প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলগুলোর গ্রিপ অনেক বড় থাকে, ফলে বিএনপির দায়িত্বটা, গ্রিপ যেমন তার বড়, দায়িত্বটাও তার অনেক বড়। সেই বড় দায়িত্বের জায়গা থেকে বিএনপি কিন্তু সংবিধান সংস্কারের যে আলাপ এসেছে, সেই আলাপকে তারা এন্টারটেইন করে নাই। আপনার প্রোক্লেমেশন, একটা গণ অভ্যুত্থানের পর প্রোক্লেমেশন জরুরি ছিল, প্রোক্লেমেশন আলাপে কিন্তু বিএনপি এন্টারটেইন করে নাই, সংস্কার প্রশ্নগুলোকে এন্টারটেইন করে নাই। বিচার প্রশ্নে বিএনপির পক্ষে পসিবল ছিল যে বিএনপি বলতো না আওয়ামী লীগকে বিচারের আগে নির্বাচনে নিয়ে আসা যাবে না, বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দিচ্ছে। তো আমার মনে হয় এই জায়গায় আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় বড় রাজনৈতিক দলের কাছ থেকে, তার গ্রিপ যেহেতু বড়,
প্রয়োজন ছিল। এই জায়গায় আমি কিছুটা কমতি মনে করছি। একটা বিষয় আমরা খুব লক্ষ্য করেছি, সেটি হলো যে এই ফেসিবাদদের যে বিচারের ব্যাপারটা, এই ব্যাপারে বিএনপি একটি বড় দল হিসাবে তারা সবচেয়ে বেশি সোচ্চার হতে পারত এবং এই সরকারকে বিশাল রকমের চাপ দিতে পারত যে বিচার কেন করছেন না, এবং কিছু লোক বেরিয়ে যাচ্ছে জামিনে, আসলে সমস্যাটা কোন জায়গায়। সেই ভূমিকায় কিন্তু আমরা তত বিএনপিকে সক্রিয় দেখছি না। সংবিধানটা কি? সংবিধান একটা লিখিত দলিল, কাগজপত্রে থাকে। হ্যাঁ, এই সংবিধানের কোথায় লেখা ছিল যে হাসিনা রাতের বেলায় ভোট করতে পারবে? এই সংবিধানের কোথায় লেখা আছে যে হাসিনা ভোটের আগে 300 ভোট নির্বাচিত করে থাকবে? এগুলো তো একটা বস্তা পাশা আলোচনা। 72-এর সংবিধান, কোথাও কোনো দেশের সংবিধানও নাই। এই বিতর্ক নিয়ে আপনার আর আমার মধ্যে কেন আমি মারামারি করবো, যুদ্ধংদী পরিবেশ তৈরি করবো? বিএনপিকে ওই সংবিধানকে ডিপেন্ড করেছে। আমরা বলেছি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় 72-এর সংবিধান প্রণীত হয়েছে। তার সবচেয়ে ভালো আছে নট দ্যাট আপনি ওই সংবিধান নতুন করে সংবিধান করলে দুনিয়ার সব দেশের সংবিধানের গদ বাঁধার যে নিয়ম কানুন ধারা উপধারা খুব বেশি পার্থক্য এরকম তো না। বিএনপি বলেছে এই সংবিধানের 72টা অনুচ্ছেদ চেঞ্জ করতে হবে, আমরা সেটা সুপারিশ দিয়েছি। তো কি এমন পার্থক্য হইলো? আপনি নতুন করে লিখবেন না পুরাতন করে লিখবেন, এর লেগে গণপরিষদ বানাবেন? এই যে বিষয়গুলো জটিল করা, ক্লাবজি করা। না, সমস্যাটা কোন জায়গায় হয়েছে? যখন আপনারা 72-এর সংবিধান চান, তখন মানুষের আওয়ামী লীগের কণ্ঠস্বর শুনে 72-এর সংবিধানে আপনারা কিন্তু এতগুলো না 72-এর সংবিধান, 72-এর সংবিধানের 62টা অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ আমি দিয়েছি। তাহলে 72-এর অনুচ্ছেদ চাওয়ার কি হইলো এর মধ্যে? 72-এর অনুচ্ছেদ, আচ্ছা একটা সংবিধানের মধ্যে সব কি খারাপ কথা আছে? ভালো কথা নাই? তা আপনি ভালোটা গ্রহণ করতে আপনার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। তাহলে কেন আপনি টোটালটা ছুঁড়ে ফেলে দিবেন কেন? আপনার এই ঘরের মধ্যে যা আছে ময়লা আবর্জনা, এর সাথে ভালো কিছু রাখলে সেটা আপনি গুছায় রাখবেন না, আর খারাপটা আপনি ফেলে দিবেন না। তা আপনি এইভাবে কেন সেইভাবেই বলেন? আপনারা এইভাবে কেন দেখছেন না? না, আমরা আপনারা নেতিবাচক সব ছুঁড়ে ফেলে দিবেন। আবার নদীর মধ্যে বিষয় অনেকে এটা জানে না, কিন্তু আমরা তো জানি যে বিএনপি কতগুলো সংশোধনী দিয়েছে। হ্যাঁ, 62 62 পয়েন্ট, এটা বিশাল ব্যাপার। ওকে, কিন্তু আপনারা এই কথাটা সামনে যতবার না আনেন, তার চেয়ে বেশি একটা জেনারেলাইজড করে বলেন কি বেগম খালেদা জিয়া কবে থেকে বলতেছে সংবিধানের অবিচ্ছেদ ধারাগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে, অসাংবিধানিক ধারাগুলোকে, অগণতান্ত্রিক ধারাগুলোকে। এটা নিয়ে তো যুদ্ধ পরিস্থিতি তৈরি করার কোনো ইস্যু নাই। এটা হলো একটা সংবিধানের ইস্যুটা। আরেকটা যেটা বললেন যে কি ফ্যাসিবাদের বিচার বিএনপি। আচ্ছা শোনেন, এই যে আওয়ামী লীগের যত ফুটুর ফাটুর সারা বাংলাদেশে কয়টা আপনি ঠেকাইছেন? প্রত্যেক জায়গায় আমার দলের ছেলেরা, যুবদল ছাত্র দলের ছেলেরা, আমরা যদি আজকে বলি, আপনি যে বলেন যে ফ্যাসিবাদ, এই কত নির্যাতিত আপনি হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমার টপ টু বটম, আমার নেত্রী থেকে শুরু করে আমার দলের 600 নেতাকর্মী গুম হয়েছে এই জুলাই আগস্টের আগে, 6,000 নেতাকর্মী খুন হয়ে গেছে, বিচার বহির্ভূত। আমরা প্রত্যেকেই যারা এই আন্দোলনে ছিলাম, আমাদের জীবনের 15টা বছর একটা জাহান্নামের আগুনে ছিলাম। হ্যাঁ, 129টা মামলা, রক্ত ঝরাইছি, জেল খাটছি। তো এখন আপনি যদি খালার সাহেব, মায়ের সাহেব, মাসির দরদ বেশি আওয়ামী লীগে আমি পুনর্বাসন করতে চাই, তাহলে ওই যে মাদারীপুরে 12 কে জিতাইলো আওয়ামী লীগকে সমানে যোগ্য প্যানেল দিয়ে, তাহলে আপনি সেটা বলছেন না? কি ব্রাহ্মণবাড়িয়া? কি হয়েছে? কি হয়েছে বলুন আপনি বলেন। আপনি যদি জানেন, আমারটা আমি বললাম, শুধু এটা না, সিলেট বারেও তাই হয়েছে, নানান জায়গায় তাই হচ্ছে আওয়ামী লীগ। আমি বলি, আমি একটা করে বলি, আওয়ামী লীগ গতকাল যেখানে মিছিল করেছে, বিএনপি পাবনার সাথে, আপনি খবর নিয়ে দেখেন, বিএনপি লোকরা রাতের বেলায় আওয়ামী লীগের প্রতিরোধ করে, পুলিশ একা পারে নাই। আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? ছিনিয়ে নিয়ে গেছে রাতের বেলায়, পুলিশ গিয়েছে, বিএনপি নেতাকর্মী হামলা চেয়েছে। আজকে যদি বিএনপি নেতাকর্মী বলে যে আমরা ঘরে বসে রাখলাম 1 মাস, আমরা দেখি কোথায় যাবে এই গভর্নমেন্ট, কোথায় যাবে? বৈষম্যবিরোধী ছাত্রদের কি হবে? আপনাদের স্থানীয় পর্যায়ের রাজনৈতিকভাবে স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা যে ধরনের ভূমিকা রাখছে, এটা নিঃসন্দেহে এই 5 আগস্টের স্পিরিটের সাথে যায়। কত পার্সেন্ট যায়? 100% যায়। কিন্তু আপনাদের কিছু নেতাদের কথাবার্তাতে মানুষ বিভ্রান্ত হয়। এখন কেউ যদি আদানির পক্ষে কথা বলে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? ব্যক্তিগতভাবে কে বলছে? আমি বলছি না, ব্যক্তিগতভাবে না। আপনি যেটা বললেন এর ভিন্ন কথাও আমরা শুনি, বিভিন্ন টক শোতে দেয় যে বিএনপি টপ নেতারা খুব ভালো কথা বলছে, ভালো আচরণ করছে, ব্যবস্থা নিচ্ছে, তৃণমূলের নেতারা কারো কথা শুনছে না। এই কথাও আমরা শুনি, সব রকমের কথাই আছে। হ্যাঁ, বা আপনি যেটা বললেন, আপনি যখন আমাকে আক্রমণ করবেন, হ্যাঁ, যে এই আন্দোলন আপনি করেছেন, তাইলে আমার 15 বছরের আন্দোলন, 17 বছরের এই জীবন যাপন সব বৃথা হয়ে গেল আপনার এক কথার মধ্য দিয়ে। আপনাকে আমি মাথার তাজ বানায় রাখতে পারি, আমার তো কোনো অসুবিধা নাই। ছাত্ররা কোনো কালে কোনো রাজনৈতিক দল করে নাই,
52 ছাত্ররা করেছে, 66 করেছে, 69 করেছে, 90 করেছে। মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা প্রথম উন্নয়ন উড্ডীন হয়েছিল। কোনো কালে ছাত্ররা বলে নাই যে আমরা রাষ্ট্রের একেবারে সিরাতুল মুস্তাকিমে পৌঁছেই দেবো, আমরা রাষ্ট্রের দুধে দোয়া তুলসী পাতা বানাই দিব, বা ক্ষমতায় আমরা বসবো, চেয়ারে আমরা বসবো। হ্যাঁ, এটা কেউ কোনোদিন বসে যেটা ঘটে নতুন করে ঘটতে পারে না, না 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 ঘটতে পারে, ঘটতে পারে। কারণ এর আগে কিন্তু কোনো শাসক পালিয়ে যায় না, এক্সপেরিমেন্টের সময় এর আগে কিন্তু বাংলাদেশে কোনো শাসক পালিয়ে যায় না, এটা যেমন নতুন। হ্যাঁ, ছাত্ররা ঘটতে পারে, নতুন। তাহলে আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? আমি যে বললাম, আমি যে আপনার 3 বছর আগে বলছি যে আমি সংস্কার করব, এই সংস্কার করব, এবং এর বাইরে আপনি সংস্কারের কথা মোটা দাগে খুব একটা বলতে পারছেন না। আমি বললাম পার্লামেন্টে উচ্চকক্ষ করুন, আপনিও তাই বলছেন। আমি বললাম প্রধানমন্ত্রী মন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করলো, হ্যাঁ আপনিও তাই বলছেন। আমি বললাম যে নির্বাচনে কি উচ্চকক্ষ কি আরো নানান ধরনের, যেটা 70 অনুচ্ছেদে মত প্রকাশের যে ব্যাপারটা, সেটা আমরা শিথিল করব। আরো অনেকগুলা, যেটা আমরা বললাম এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তা আপনি তো তাই বলছেন। ওনার কথার সাথে আমি একটা একমত। সেটা হলো লোকালি যে ঘটনাগুলো ঘটছে স্বৈরাচারের ব্যাপারে, সেখানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু মেজরিটির লোক কিন্তু মানসিকভাবে একমত। বৈষম্য বিরোধী যে ধরনের মানসিকতা রাখে, বিএনপির একটা মেজর অংশ যারা তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু একই ধরনের মানসিকতা রাখে। তাহলে সংকটটা কোথায়? বাউল ভাইয়ের কথায় দুইটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যার মধ্যে আমাদের সংকটটা আছে। 1 নম্বর কথা হচ্ছে যে বাউল ভাই বলতেছেন যে এই যে 52 আন্দোলন হোক, 71 হোক, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, এই সমস্ত আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু দল গঠন করে নাই। অর্থাৎ ছাত্ররা যে এখন দল গঠন করতে চাচ্ছে, এইটার প্রতি এক ধরনের নেতিবাচক মানসিক বা বার্তা আছে যে কেন এখন তাদের দল গঠন লাগবে, তারা কি দেশটাকে দুধে দোয়া তুলসী পাতা বানায় ফেলবে কিনা। আমরা মনে করি ছাত্রদের এই জন্যই দলটা গঠন করা লাগবে, যেটা 52, 71 বা 90 প্রয়োজন ছিল। ছাত্ররা দল গঠন করে নাই বলেই আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত, যে রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, এটা কখনোই পরিবর্তন হয় নাই। ছাত্ররা আসছে, আন্দোলন করছে, তারপর রাজনৈতিক দলগুলো তাদের যে পুরাতন রাজনৈতিক কালচার, সেই কালচারের চর্চাটাই করে গেছে, যার কারণে আমরা এত বছরেও আমাদের কোনো মৌলিক পরিবর্তন দেখতে পাই নাই। আপনি যেমন বললেন তৃণমূল পর্যায়ে, দেখেন এই গত 5 মাসে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের লোকজন চাঁদাবাজি এবং হচ্ছে আপনার টেন্ডারবাজি, বালু দখল, এগুলার অন্তর্কন্দলে 23 জন নিহত হয়েছে নিজেদের হাতে নিজেরা। সেকেন্ডলি হচ্ছে বিএনপি অফিসিয়ালি 2000-এরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিভিন্ন জায়গায়, এই আপনার চাঁদাবাজি এবং আপনার টেন্ডারবাজি এইসবের কারণে। বড় দল, বেশি লোক চাঁদাবাজি করে, ফলে বেশি লোককে বহিষ্কার করতে হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, 5 আগস্টের পরে কেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের পরে এত বড় দলের এত বহিষ্কার করার তো প্রয়োজন ছিল না। বেশি বহিষ্কার একটা জিনিস ইন্ডিকেট করে যে বেশি চাঁদাবাজি হচ্ছে। ফলে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসবে, তারা ওই মেসেজটাই দিতে চাচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক যে পলিটিক্যাল ইকোনমি আছে চাঁদাবাজিকে কেন্দ্র করে, এই পলিটিক্যাল ইকোনমির বাইরে গিয়ে আমরা একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে এবং আমাদের নতুন রাজনৈতিক একটা মানে অ্যাসপিরেশনের জায়গা দেখাবে আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এবং আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। চাঁদাবাজি বাড়াচ্ছে মূল্যস্ফীতি, নিয়ন্ত্রণ কঠিন, অর্থ উপদেষ্টা বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন। উনি আরেকটা বলেছেন যে চাঁদাবাজিতে এখন 3টি বড় দল জড়িত। 1, আগে যারা ছিল তারাও আছে। 2, পলিটিক্যালি ইমার্জিং মাঠ পর্যায়ে রয়েছে, তারাও চাঁদাবাজি করছে। 3, স্থানীয় জনগণ। উনি 3টা উনি বলছেন এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমার দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে বিএনপি নামে চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিয়ে দিবেন। আমরা নিজেরা মামলা করেছি, সরকার কয়টা করেছে? তার মানে এগুলো তামাশা দেখছে। যে কোথাও চাঁদাবাজি হলে আপনারা পুলিশকে জানিয়েছেন, যাকে ধরেন।
মামলা করেছি, জি। এটা নজিরবিহীন। পার্থক্য হলো আগের রিজিমের চাইতে বা আগের কালচারের চাইতে এখন এটা যে দল কারো পক্ষে ইষ্ট, এই যে বললো 2000 বহিষ্কার করতে, সে নেতিবাচক ভাবে, আমি এটাকে ইতিবাচক ভাবে বলি, যে দল কারো দায় দায়িত্ব নিচ্ছে না, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। দলীয় প্রোটেকশন কেউ পাচ্ছে না এবং বলা হচ্ছে দায় ব্যক্তির, আপনারা পুলিশে দেন, মামলা করেন, আমরা করে দেখিয়ে দিয়েছি পথ, সেটাকে আপনার উৎসাহিত করা উচিত। ছাত্র ভাইয়েরা যারা জুনিয়র, তাদের বয়স্ক, তার আবেগকে আমি রেসপেক্ট করি, তাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা, সেটাও আমি রেসপেক্ট করি, কিন্তু আপনার কাজ না পুরনো রাজনৈতিক দলের সাথে সংঘাত তৈরি করে দেওয়া, পুরনো রাজনীতির সাথে বিভেদ তৈরি। আপনি যখন বলেন বিএনপি 11 চায়, আবার আপনারই আর এক উপদেষ্টা কয় না চায় না। শুধু তাই না, আমরা তো এটাও শুনি যে সচিবালয়ে 8-10 সমন্বয়ক বসে থাকে, নাগরিক কমিটির লোকরা বসে থাকে, কারে কোথায় পোস্টিং দেবে, কারে কোথায় এই দিবে। এখন আপনি যদি বলেন যে প্রমাণ, ওইভাবে তো সমস্ত জিল্লুর রহমান তৃতীয় মাত্রায় বলতেছে যে আপনাদের অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, পোস্টিং বাণিজ্য, এইগুলো নিয়ে দেশ অতিষ্ঠ হয়ে গেছে। তা আপনাকে যে আমি বিশ্বাস করব, বিএনপিকে চাঁদাবাজি আপনি কয়জনকে বহিষ্কার করেছেন? আচ্ছা আমি বলছি, আমি ব্যবস্থা নিচ্ছি। ওই যে বললো, সে বললো 2000 বহিষ্কার করছি, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কয়জনের নামে মামলা করেছেন? আপনার অফিসে মারামারি হচ্ছে, লাঠালাঠি হচ্ছে, চাঁদার ভাগ নিয়ে, কমিটি নিয়ে, এরে বাদ দিচ্ছেন, এরে ঢুকাচ্ছেন, এরে করছেন, চিটাগাং হচ্ছে, ঢাকার অফিসে হচ্ছে, এখানে অফিস ভাড়া নিয়ে বসে রয়েছেন 3 তালা, এগুলো নিয়ে আমরা কেন কথা বলবো? তারা কি আমাদের বিরোধী শক্তি? তারা রাজনৈতিক দল করবে, তারুণ্য আছে, আছে, সরকারে রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় দখল করছে, পুলিশের উপরে বদলি করতেছেন, আইজিরে বদল করতেছেন, কমিশনারে আনতেছেন, এগুলোকে মানুষ জানে না, বুঝে না, আর দায় দিচ্ছেন আপনি বিএনপির উপর। কোন ধরনের এই যে শক্তি? আপনার সাথে আমার বিভেদ কে আক্রমণ করেছে বলেন? কি বিএনপি জিয়াবাদ বলতেছেন, পুরনো রাজনৈতিক দল কিছুই করে নাই, বাংলাদেশটা কি আকাশ থেকে পড়ছে? তখন আপনার জন্ম হয়েছে, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্ব হয়েছে, বাংলাদেশের পার্লামেন্টের ডিরেক্টর হয়েছে, সবই রাজনৈতিক নেতৃত্বের খারাপ। আপনি এত পেশাজীবী রাত্রি মির্জা আলমগীরের মতো লোক তার জীবনটা স্যাক্রিফাইস করে দিছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান 15 বছর দেশে আসতে পারতেছে না গণতন্ত্র। খালেদা জিয়া যদি হাসিনারে মাইনে নিত, তাইলে তো বাংলাদেশে উনি রাজার হালে থাকতে পারতো খালেদা জিয়া। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, 15 তারিখের জুলাইয়ে যদি বলতো হাসিনা আপনার এই চাকরির কুঠা আমি মাইনে নিলাম, আপনি তো ঘরে ফিরে চলে যাইতেন। আমি তো যাই নাই, আমি তো তার লড়াইয়ের বিরুদ্ধে রয়েছি। আপনি বলেন হতো কিনা সেটা? তাহলে এই যে বড় বড় কথা বলেন না, যখন বলেন রাজনৈতিক দল করেন, ওয়েলকাম, সরকারেও আছেন, মন্ত্রণালয় নিয়েও বসে রয়েছেন, বদলি পোস্টিং এর টেন্ডার নিছেন, আর বিএনপির নামে ব্লেম গেম চোট করতেছে, এগুলো ঠিক না। আমরা এগুলো বলতে চাইনি, আমি কিন্তু বলিনি আগে, সরি টু সে, আমাকে এই জায়গায় আমরা বলতে চাই না। তারা ছোট মানুষ, আবেগে বলতে পারে বা তথ্য কমের কারণে বলতে পারে। যত এটা হবে আপনি মনে রাখবেন, ফ্যাসিস্টরা তত উৎখাত হবে, তত ফ্যাসিস্টের উত্থান হবে, তাদের সাথে আমাদের গ্যাপ হবে, জামাতের সাথে আমাদের গ্যাপ হবে। এই ফ্যাসিস্টরা ওই যে বারে বারে জিততেছে, এই বাজারে আপনার পাবনায় এসে আওয়ামী লীগের সভাপতিদের ধরছে, সে না এসে হামলা করে সারাই নিয়ে চলে যেতেছে, লক্ষ্মীপুরে আন্দোলন দিতেছে। আপনি কোথায় যাবেন আর আমি কোথায় যাব? আসবে না আওয়ামী লীগ, আমি জানি নিকট ভবিষ্যতে, কিন্তু সেই প্লট তৈরি করে। এবং নির্বাচনের কথা বললেই আমাদের ভাইদের মানে তেলে বেগুনে জ্বলে ওঠে কেন আমি জানি না। নির্বাচনের কথা বললে কেন এটা হবে বলেন? গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত নির্বাচন। হাসিনা পালাই গেছে, এটা হলো 50% সংস্কার। তত্ত্বাবধায়ক সরকার আমরা আনছি, এটা আরো 25% সংস্কার, আরো বাকি আছে 25%। সব আপনি বলে দিবেন যে সংস্কারের বেশি আর কম নাই, সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে। শিক্ষা ব্যবস্থা যে ধস হয়েছে, এই সংস্কার আপনি 25 বছরে মেকআপ করতে পারবেন? আওয়ামী লীগের আমলে যত নিয়োগ হয়েছে এগুলো সবগুলো বাতিল করতে তো আপনার 50 বছর লাগবে। আপনি থাকবেন? আপনি বলেন, আপনি যদি সরকারের প্রতিনিধি হয়ে থাকেন, আপনি বলেন যে আপনি কতটুকু এখন পর্যন্ত বলতে পারলেন না। আপনি বলেন বেশি না কম, নির্বাচন এবা না ওবা, বিএনপি যাচা এটা না ওইটা, এটা কোনো কথা না। আমি তো বলেছি, আপনি বলেছেন, আমি যৌক্তিক সময়ের কথা বলেছি, আমি বলেছি অগস্টের মধ্যে দেন। কি কারণে লাগবে আপনি আমাকে কনভিন্স করেন। এর বেশি সময় কেন লাগবে আপনি আমাকে কনভিন্স করেন। আপনি তো করছেন না। সংস্কার কমিশনের রিপোর্ট আইছে, 4টে অলরেডি আইসে গেছে, 2 সপ্তাহ হয়ে গেল, কোনো আলাপ নাই। আপনি কারোর সাথে কোনো আলাপ করছেন না, একদিন সময় ক্ষেপণ করছেন, মানে আপনি অনির্বাচিত, এটা আপনার রাইট নাই। আমরা সেই কথাটাই বলছি। এবং নির্বাচন না হবার কারণে, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী লীগ মাথাচাড়া দিচ্ছে। আপনি যদি একটা রাজনৈতিক সরকার থাকতো, আমি বিএনপির কথা বাদ দেন, এখানে একটা রাজনৈতিক সরকার থাকতো, আমি শিওর, ড্যাম শিওর যে আওয়ামী লীগ আরো 2 বছর মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পাইতো না। এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে এবং আমাদের এই বিভাজনের কারণে। আরিফিন কি বলবেন আপনি? হাসিনা চলে গেছে 50% সংস্কার, তত্ত্বাবধায়ক আসছে 25%, আর 25% আছে। তো সেই 25%-এর জন্য যেই সময়টুক, ওই 25%-এর সময়টুক তো সরকারকে দিতে হবে। আমরা নির্বাচন বিরোধী না, আমরাও চাই যত দ্রুত নির্বাচিত সরকার আসবে, এটা সবাই বুঝে, নির্বাচিত সরকারই দেশের জন্য ভালো। আমরাও চাই দ্রুত নির্বাচিত সরকার আসুক, কিন্তু দ্রুত নির্বাচিত সরকার আসার আগের যে সংস্কারগুলো আপনি দেখেন, যে এই যে 4টা কমিশনের রিপোর্ট আসছে, সবগুলো কমিশনের রিপোর্ট আসবে, কমিশনের রিপোর্ট আসার পরে এটা তো একটা ড্রাফট, সেই রিপোর্টটা নিয়ে প্রত্যেকের সাথে বসতে হবে।
একটা কমিশনের রিপোর্ট আরেকটা কমিশনের রিপোর্টের সাথে কন্ট্রাডিক্টরি হইতে পারে। নির্বাচন সংস্কার কমিশন বলতেছে যে যিনি ক্যান্ডিডেট হবেন তার 5 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হবে। সংবিধান সংস্কার কমিশন বলতেছে 21 বছর বয়সেই কেউ নির্বাচনে ক্যান্ডিডেট প্রার্থী হতে হতে পারবে। তো আমি যদি 21 বছর বয়সে ক্যান্ডিডেট হইতে চাই, আমার তো 16 বছর বয়স থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এবং এই 5 বছরের আগের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি জমা দিতে হয়, তাহলে তো এখনকার যারা ধরেন যে ছাত্র প্রতিনিধি আছে বা নতুন রাজনীতি করতেছে, 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে কেউ ইলেকশনই করতে পারবে না। এবং তার চেয়েও বড় কথা, এই আন্দোলনে 24 জন রিকশাওয়ালা শহীদ হয়েছেন। আমরা বলতেছি নতুন বাংলাদেশে প্রত্যেকের হিস্সা নিশ্চিত করতে হবে। একজন রিকশাওয়ালা যদি এমপি ইলেকশন করতে চায় তাহলে কি হবে? বাধা নেই তো, 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন পাবে কই? সে রিটার্ন দিবে, যে কোনো ইনকাম না থাকলে রিটার্ন দিবে কেন? জিরো লিখে দেওয়া যায়, এটা নিয়ম আছে। হ্যাঁ, জিরো রিটার্ন তো দিতে হবে। তো আমাদের কথা হচ্ছে এই যে কমিশনের রিপোর্টগুলোর মধ্যে পারস্পরিক কন্ট্রাডিক্টরি যে পয়েন্টগুলো থাকবে এগুলো তো রিজলভ করতে হবে। এই রিজলভের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, কমিশনগুলো নিজেদের মধ্যে বসতে হবে। রিপোর্ট আসা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটি হলো যে কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, আমরা ধারণা করেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মত বিনিময় শুরু করবে। অলরেডি কিন্তু বেশ 2 সপ্তাহের উপর হয়ে গেল, তাই না? সরকারের দিক থেকে এটা ঠিক হয় নাই, সরকারের দিক থেকে এটা মোটেও ঠিক হয় নাই। সরকারকে অবশ্যই, আপনি তো শুরুতেই বলেছেন, সরকারকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হয়ে, এখানে কোনোভাবেই সরকারের দিক থেকে এটা দেখানো যাবে না যে সরকার কোনোভাবে সময় ক্ষেপণ করছে। আমরা সেই জিনিসটাও সরকারের দিক থেকে আশা করি না। কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলোর থেকে ওটা মনে হবে না যে তারা খুব বেশি তাড়াহুড়াও করছে। এই সমন্বয়টা দরকার। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই, এরকমটি বক্তব্য রেখেছেন নাহিদ ইসলাম। কি বলবেন? আওয়ামী লীগ নাম তো আর কোনো দোষ করে না, দোষ করে মানুষ। নাম তো জড় পদার্থ। হ্যাঁ, দোষ করে আওয়ামী লীগের নামে মানুষ। না, নামেও জমে টানে, একটা কথা আছে না? নামে কি নামে জমে টানে, ঠিক আছে, কিন্তু নাম তো জড় পদার্থ। এই যে এই কাগজটা, এটা তো জড় পদার্থ। এখানে আপনি যা লিখবেন তাই হবে, তাই না? আপনি আওয়ামী লীগের নামে অন্যায়টা করেছেন, টপ টু বটমই করেছেন। হ্যাঁ, আমি বলি না যে এর মধ্যে ভালো কম্বল আর লোমের বাসার যদি ব্যাপার হয়ে থাকে, সেই বিচারটা আপনারা এখন পর্যন্ত কি করেছেন? আপনি বলেন, কি তৎপরতা আপনার? এখন পর্যন্ত দুদক কয়টা মামলা করলো? হ্যাঁ, পাবলিক মামলা করেছে। মামলা নিয়ে বিরাট বিতর্ক আছে, কারণ পাবলিক যার বিরুদ্ধে যে মামলা করা দরকার সেটা না করে করা হচ্ছে আরেকটা বিষয়। হচ্ছে না তো। আপনি খালি বিএনপি কে বলতেছেন, বিএনপি বিচার কি বিএনপির হাতে আছে? বিচার তো সরকারের হাতে। হ্যাঁ, বিএনপি পারবে মব জাস্টিসের মতো ধরে ধরে পিটিয়ে। না, আপনারা বলতে পারেন যে কেন বিচারটা হচ্ছে না। আমরা বলিনি, আমরা কি হাসিনের পক্ষে কেউ বলেছি হাসিনের বিচার করা যাবে না? আওয়ামী লীগের পক্ষে কেউ বলেছি বিচার করা যাবে না? আপনি সারা আমাকে আপনি মানে কি বলে আমার অস্তিত্ব নিয়ে আপনি টান দিয়েছেন। হ্যাঁ, আপনি আমার বলতেছেন আমরা জিয়াবাদ রাখবো না। আপনাদের উপরে কেন চাপ দেওয়া হয়? কারণ জানেন, জিয়াবাদ রাখবেন না। না, আপনাদের বলবে আপনাদের উপরে কেন চাপ দেওয়া হয়, আমরা কেন আপনাদের চাপ দেই? কারণ হলো আপনারা সবচেয়ে বড় দল এবং এই দেশের রাজনীতি এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার। রাইট, আপনাদের দায়িত্বটা বেশি। এই জন্য আপনি যেভাবে বলতে পারবেন আমি ওইভাবে পারবো না। আপনি যেটা ধারণ করবেন উল্টাই দিব, পাল্টাই দিব, হ্যাঁ ই করে দেবো, আসতে দেবো না, করতে দেবো না। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে ওই ভাষায় বলতে পারে না সব সময়। আপনি অ্যাঙ্করের যে দায়িত্ব, আমার সেই দায়িত্ব না, আমার বলার দায়িত্ব। হ্যাঁ, এক একজনের দায়িত্ব এক এক রকম। তারা তরুণ, তারা সব কথা বলতে পারে। হ্যাঁ, তারা এখনো রাজনৈতিক দলই করে নাই, করবে। তারপরে রাজনৈতিক দল হইলে খোয়ারের মধ্যে আসলে একরকম। হ্যাঁ, কিন্তু তারা তো এখনো সেই জায়গায় নাই। তারা তরুণ, তারা বিপ্লব করেছে, তারা সব কথা বলতে পারে। আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমার অভিজ্ঞতা আছে, দীর্ঘ 48 বছরের অভিজ্ঞতা। এই রাজনৈতিক দলে 60 বছর 70 বছর রাজনীতি করছে এরকম মানুষও আছে। তাদের জীবনের একটা শিক্ষা আছে। সেই শিক্ষার আলোকে আমরা দেখেছি যে প্রশাসনিক আদেশে বা গায়ের জোরে নিষিদ্ধ করলে তার ফল ভালো হয় না, হয়নি কখনো। এটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হইতে পারে। আর একটা আমরা যেটা বলেছি যে মানুষের উপর আপনি ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, আমি মনে করি আওয়ামী লীগের যদি প্রকৃতভাবে আপনি বিচার করেন, এই যে যারা আওয়ামী লীগের স্টেক হোল্ডার, যারা নেতৃত্ব দিয়েছে, এই আওয়ামী লীগ সবার বিচার দৃশ্যপটে আসতে পারবে না। দৃশ্যপটে যদি না আসতে পারে, এদের রাজনৈতিক কোনো ভিত্তি থাকবে? আপনি সেই জায়গা না যায় আপনি মানে ওই যুক্তিবিদ্যার কার্যকরণের জায়গায় আপনি চলে গেলেন, করতে দিব না, আসতে দিব না, সেটা তো একটা জিনিস বোধ বলা ঠিক না। জনগণ সিদ্ধান্ত নেবে, এটা আমরা টক শোতে আলোচনা করেছি। আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে 5ই আগস্ট। নতুন করে আর জনগণ কি সিদ্ধান্ত নেবে? আমি বলছি যেটা নির্বাচনী প্রসেস, সেই প্রসেসের মধ্যে জনগণ তো সেটাই প্রমাণ করে দিবে। আপনি যে তাকে নিষিদ্ধ করবেন, করেছে তো, জামাতকে নিষিদ্ধ করেছে না কয়দিন আগে? সেই নিষিদ্ধের কোনো মূল্য আছে সরকারি আদেশে? আমরা সেটাই বলছি যে এটা আপনি একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে কেন করছেন না, কেন করছেন না?
আপনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন। কেউ একজন মামলা করেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই কারণে নিষিদ্ধ হতে পারে না, কেউ একজন রিট করেন না কেন, সেটা আমার বিচার বিভাগ এখন স্বাধীন, তারাই কেন করছে না? আর আপনি যেটা বলছেন, আমাকে কেন আপনি ওই দায়িত্ব দিচ্ছেন? এজ এ পলিটিক্যাল পার্টি আমার শত্রু ছিল সারা জীবন, আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলবো? গণতন্ত্রের কোনো ভাষা এটা হতে পারে? আমাকে কেন আপনি দায়ী দিচ্ছেন? সেটাকে আপনি এর মধ্যে আপনি কেন ফেলে দিচ্ছেন? আর আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করলে আমরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করবো? এটা তো সরকারের দায়িত্ব, যদি নির্বাহী আদেশে সরকার করতে চায়। আপনি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমি তো ওই দায়িত্ব নিতে পারি না। ছাত্ররা আসিফ যেটা বলেছে আমি তো সেটা বলবো না। আমার সাথে আপনার কথার পার্থক্য হতে পারে, আপনার বয়স, বাস্তবতা, আর আমার রাজনীতি, আমার অভিজ্ঞতা, আমার গণতন্ত্রের চেতনার জায়গা তো এক জায়গায় আছে। চেতনা তো বটেই, ফ্যাসিবাদ বিরোধী চেতনা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচাইতে নিপীড়িত হয়েছে আমরা, আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নিপীড়িত হয়েছে আমরা, আওয়ামী লীগের আমলে সবচাইতে মূল্য দিতে হয়েছে আমাকে, রক্ত দিতে হয়েছে আমাকে। এখন আপনি যদি ওই যে আবার সেই কথা বলতে হয় যে মায়ের চাই মাসির যদি দরদ বেশি হয়ে যায়, সেটা হইলে হবে না। হ্যাঁ, এটা ঠিক, আপনারও ফাঁসি হইতো, আপনিও জেলে থাকতেন, আমিও থাকতাম, হাসিনা যদি থাকতো, টিকা থাকতো। তো সেই জায়গাটা চিন্তা করেন আগে, শুধু ব্লেম গেম করলে এটা ভালো হয় না। আরিফিন মোহাম্মদ, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে একটা পয়েন্ট আমি স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি। যে কোনো ধরনের ফ্যাসিস্ট পার্টি রাজনীতি করার অধিকার রাখে না। আপনি জার্মানি গিয়ে বলতে পারবেন না যে হিটলারের নাজি পার্টিকে কেন আমরা নিষিদ্ধ করব। একটা ফ্যাসিস্ট পার্টি, বাই নেচার এটা ফ্যাসিস্ট পার্টি। বাংলাদেশের মানুষের উপর গত 15 বছর যে শাসন ব্যবস্থা, সেটা একটা ফ্যাসিবাদী রেজিম। তো আপনি যে এই ফ্যাসিবাদী রেজিমটা তো গণতন্ত্রের মধ্য দিয়ে ভোটেই গিয়েছিল, এই নাজি পার্টিও ভোটেই জিতে আসছে। আপনার যে কোনো পার্টি যদি তার পার্টির ভিতর পার্টি লাইনে এবং ফ্যাসিবাদের উপাদান থাকে এবং তার ফ্যাসিস্ট হয়ে যাওয়ার চরিত্র থাকে, সেই পার্টি রাজনীতি করতে পারে না। ফ্যাসিস্ট পার্টিকে কেউ রাজনীতি করার স্কোপ দিতে পারে না। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হবে। এখন আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার প্রশ্ন এসেছে, ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, তারা যদি নিষিদ্ধ না চায়, আমরা কিভাবে নিষিদ্ধ করব? এটা ফ্যাক্ট। বিএনপির যদি ইচ্ছা থাকে যে না আমরা আসলে এই বিষয়ে চুপ থাকবো, চুপ থাকুক, তাহলে তো এই দায়টা দেওয়া যায় যে আমরা তো কোনো স্টেটমেন্ট দেই নাই, তাহলে তোমরা নিষিদ্ধ করতেছো না কেন? কিন্তু যখন তার এর বিপরীত একটা স্পষ্ট স্টেটমেন্ট আছে, তখন তো এই দায়টা অবশ্যই বিএনপির উপর এসে কিছুটা হইলেও পড়ে যে বিএনপি কেন এই ব্যাপারে কিছু বলছে না। তারপর আপনি বলতেছেন যে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার প্রশ্ন। আমরা তো এই কথাতেই আছি যে যতক্ষণ পর্যন্ত তাহলে এই পুরো বিচার প্রক্রিয়াটা শেষ না হয়, তার আগে তো আপনি ইলেকশন দিতে পারেন না। কারণ তাইলে এই সিদ্ধান্তটা নিষিদ্ধ না করে আপনি কিভাবে দিবেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি আসবে না? এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তো এই সিদ্ধান্তটা দিবেন, নাকি বিচারিক প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে করলে? এটা তো বিএনপি মানে না। বিএনপি চায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক, তাহলে বিচার প্রক্রিয়া শেষ হোক, তারপর তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক, তারপর ইলেকশন হোক। তো এই যে বিএনপির আওয়ামী লীগ প্রশ্নে সেলফ কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটা মোটা দাগে বাংলাদেশের মানুষকে এক ধরনের হতাশায় নিমজ্জিত করছে। এবং বাবুল ভাই যেটা বললেন যে অবশ্যই বিএনপির একটা বিরাট স্যাক্রিফাইস আছে, আমরা সেটাকে অস্বীকার করতে পারবো না। এবং আমরা অবশ্যই গ্রেটফুল টু বিএনপি যে তারা 15 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, অসংখ্য মানুষ তাদের আপনার গুম হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু যখন একটা বড় দলের কেউ বলেন যে মায়ের চেয়ে মাসির দরদ আকারে বলেন, তার মানে বিএনপি বাংলাদেশের মা, আর বাদ বাকি বাংলাদেশের জনগণ তো মাসি না। ফলে এই বাংলাদেশের প্রতি বিএনপির যতটুকু দরদ, সেই দরদ অবশ্যই আমার একটুও কম না। রাজনৈতিক দলগুলোর উপর জনগণ আস্থা রাখে নাই, কিন্তু এই আন্দোলনের পাটাতন কিন্তু আপনারা তৈরি করেছেন, কিন্তু ফাইনালি আস্থা রাখে নাই। আস্থাটা রেখেছিল তরুণদের উপর, যার জন্য সাধারণ মানুষ নেমে এসেছে, এবং সেখানে কিন্তু আপনাদের লোকও নেমে এসেছিল, কিন্তু ফাইনালি রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখে নাই। এটা কিন্তু সত্য না, হতে পারে। আমি কাজে এরা মাসিক বলাটা বোধহয় ঠিক নয়। না, ওইটা আমি ওইভাবে বলিনি। আমি যেটা বলেছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ব্যাপারটা বিএনপি করছে, আপনারা যেটা বলছেন সেই প্রেক্ষাপটে বলছি যে বিএনপির এত জুলুম হইলো, সেই উদাহরণটা দিয়ে আমি বলছি যে যার পর এত জুলুম হইলো সে তাকে প্যাট্রোনাইজ করতেছে, প্রমোট করতেছে, প্রতিষ্ঠিত করতেছে। আপনি যে ব্লেমটা দিচ্ছেন সেটা আমি বলছি যে মায়ের সাথে আমরা ব্লেম দিচ্ছি না, প্রমাণ আছে তো। কি প্রমাণ আছে? যেমন ধরুন আপনাকে বলেন, জামাত ইসলাম থেকে লোক সরিয়ে নিয়ে আসেন, আওয়ামী লীগের লোকজনকে থানা থেকে সরিয়ে নিয়ে আসে। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন, রাইট। হ্যাঁ, আওয়ামী লীগের লোকদেরকে ইন্ডিয়া পাচারের ব্যাপারে আপনাদের লোক সহযোগিতা করে, সেগুলো মিডিয়া এসছে না, ওরকম ইনক্লুডিং প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ ছাড়া কথা বলবেন, সেই লোকের নামও রয়েছে। আমি সিরিয়াসলি এটা ডিপেন্ড করি না, এটা ক্লিয়ার হইতে হবে।
আপনি ওবায়দুল কাদেরকে বিএনপির কোন লোক পার করে দিয়েছে, এটা আচ্ছা। বায়বীয় কথাবার্তা। আর আরেকটা বিষয় আমি বিএনপির বলি। এক নেতাই এই অভিযোগ করেছে হ্যাঁ, ইনফ্যাক্ট যশোরের দিকের। ভাই এটা আপনাদের আমি আপনাদের বলতেছি, লোকেরাই অভিযোগ আমি- করেছে। আমি জিনিসটা বলছি কে করেছে আমি জানি। আপনি যেই কমপ্লেন করেছেন যুব দলের ইন্টারনাল কোন্দল, আপনার সাথে আপনিও যুব দল করেন, আমিও যুব দল করি, একজন বহিষ্কৃত নেতা অভিযোগ করেছে তার প্রতিদ্বন্দ্বী না, না, আমি জেনে আমি আমি যে আমি এটা তো আমি এটা তো আমি হাস্যকর আমি একদম। আরো উদাহরণ দিতে বলেন। পারবো। হ্যাঁ, হুম। আমি আরো উদাহরণ দিতে পারবো। সেটি হলো যে এটাই হলো কিন্তু বাস্তবতা, সেখানে ভোটের একটা হিসাব। শুধু আপনারা না, কিন্তু জামাত ইসলামের সাথে জড়িত, শুধু আপনারা যে তা না, কিন্তু এখানে ভোটের একটা হিসাব, কে আওয়ামী লীগের ভোটগুলি পাবে, না না ওই হিসাব না, যাই হোক বলেন। হ্যাঁ, এবং অনেককে আশ্রয় প্রশ্রয় দিয়ে এলাকায় রেখেছে। রাখতে পারে ভাই। আমি শোনেন, এই দেশে আমি বলি বাংলাদেশটা ছোট দেশ, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত প্রত্যেকে আত্মীয় পরিজনও আছে, আছে না? আছে তো, ঘনিষ্ঠ আত্মীয় পরিজন আছে। এখন একজন বিপদে পড়ছে, তাই সে এক আত্মীয়কে যদি একটু হেল্প করে, আমাদেরও তো আওয়ামী লীগের কেউ কেউ কারো যদি হেল্প করে থাকে এই দুর্নীতি দুঃশাসনের ভিতরে, সেটাকে আপনি দলীয় আদর্শ হিসেবে তো প্রচার করতে পারবেন না যে দলগতভাবে আমরা তারা প্রমোট করছি। এই ঘটনা আওয়ামী লীগের ক্ষেত্রে আছে, এই হলো বৈষম্যবিরোধী ছাত্ররাও করেছে, এই ঘটনা বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ঘটতে পারে বিচ্ছিন্ন ঘটনা। ওবায়দুল কাদেরকে পার করে দিয়েছে, এটা বায়বীয় গাঁজাখুরি গল্প। সে ওবায়দুল কাদের কথা যেটা আপনি বলছেন, ওবায়দুল কাদের আর শেখ হাসিনা এক বিষয় না, আর এস আলম আর এক বিষয়। হ্যাঁ, একই বিষয়, একই পার্থক্য তো আছে, একই রকম, একই- পার্থক্য না একই সাথে ছিল। আরে বাবা, আপনি গ্রামের একটা তৃণমূলের আওয়ামী লীগের একটা কর্মী আর শেখ হাসিনা একসাথে মিলে এলে তো হবে না, এর মধ্যে পার্থক্য আছে না, সেটাই আমি বলছি। তো এখন ওবায়দুল কাদেরকে বিএনপির কেউ পাচার করে দিছে আর বিএনপি সেটা টলারেট করবে, অ্যাবসার্ড, এটা ভুল তথ্য। এটা হলো একটা জিনিস। আর একটা যেটা আপনার একটা বিষয় জোরালো ভাবে ওঠান না কেন, কোনটা? এই যে সেনাবাহিনী থেকে যে এতগুলো লোক কই গেল, এই কথা কেন বলছেন না আপনি? সেটাই আমি বলতে চাইছিলাম। 627 জন আপনি বিএনপি সরকার কোন জায়গায় এস আলমের হ্যাঁ, গাড়ি, হ্যাঁ। এইটি নিয়ে আপনারা গুমকামাই করে ফেলতেছেন, টকশোতে ঝড় তুলে ফেলতেছেন। সরকারের লোকরা যে 627 জনকে পার করে দিল, কোথায় গেল? এটা কেন গেল? সরকারি লোকজন, হ্যাঁ, সরকারের লোকই তো। তখন সরকার গঠনই হয় নাই। তারপরেও হয়েছে, ওই 3 দিনের পরেও ঘটেছে। হুম। কারা করেছে? হুম। এগুলো আপনারা কেন বলছেন না? আসাদুজ্জামান কামাল কেমনে পালাইলো, যারা বাংলাদেশের জি। কসাই, এই লোকগুলা কেমনে পালাইলো, এই বিষয়গুলো আপনারা সামনে আনছেন না। হ্যাঁ, বিএনপি মানে কোথায় কি এস আলমের গাড়ি টাড়ি বিচ্ছিন্ন ঘটনা, ওবায়দুল কাদের এসআলমের গাড়ি এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না না, না না না, বিশাল টাকা মেরে নিয়েছে। এসআলম ওখানে যদি বিচ্ছিন্ন সব ঘটনা দলের বলেন, এস আলম, এসআলমের ঘটনা বিচ্ছিন্ন এসআলম- শব্দটাই ব্যবহার করবেন না এস বাবুল আলম ভাই। সবাইকেই এটা বিশাল পালে। ঘটনা। আওয়ামী লীগ তার নেটওয়ার্ক, আওয়ামী লীগের মধ্যে, এসআলমকে যদি তার মধ্যে বিচ্ছিন্ন ঘটনা জামাতের বলেন, মধ্যে আছে, তাহলে কিছু করার নেই। বিএনপির মধ্যে আছে, সরকারের মধ্যেও আছে, সব জায়গায় আছে। আমার কথা হলো মোটা দাগে যে হোল আমরা কোন দিকে যাচ্ছি সেটাই হলো কথা। আমি মনে করছি যে আমরা একেবারে নেগেটিভ দিকে যাচ্ছি না, আমরা পজিটিভ দিকে যাচ্ছি সব মিলিয়ে। হাসিনা পালাই গেছে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের। নিঃসন্দেহে। সবকিছু আপনি নেতিবাচক ভাবে চিন্তা করলে জি। হবে না, সব বিষয় নিয়ে ঝগড়া হুম। করলেও চলবে না। বাংলাদেশ তো, এই দেশ আমার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, উপদেষ্টাই তো কইছে, এই যে তাদের প্রতিনিধি আছে একজন মাহফুজ, যে এই যে আওয়ামী লীগের যে 3 কোটি বা 1.5 কোটি বা 1 কোটি ভোটার, এগুলো সবাই আমরা বঙ্গোপসাগরে ফেলে দেবো, তো এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে তো আওয়ামী লীগের পক্ষেই বলা হইলো। তো সেই জন্য এটাও ঠিক, ফেলেও তো দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি বিচার করেন, এবং Right. সব 3 কোটি লোকের বিচার আপনি করতে পারবেন না, আপনি যাদের করার প্রয়োজন তাদেরই করেন। সেটাই হলো সবচেয়ে মূল্যবান কথা। ওই তলে তলে কে কারে একটু জায়গা দিয়েছে না দিয়েছে, এটা মৌলিক কোনো ইস্যু হতে পারে না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এবং আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। রাজনীতিতে অনেক গুঞ্জন শোনা যায়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় কোনো কোনো গুঞ্জন আসলে গুঞ্জনই থেকে যায়, কিন্তু কোনো কোনো গুঞ্জন কিন্তু সত্য হয়। একটি গুঞ্জন এই কারণে বলবো, যেটা আসলে ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে।
আমরা যারা মিডিয়া কর্মী তারা কোনোভাবে জানতে পাচ্ছি, কিন্তু খুব প্রমাণ সাপেক্ষে এটা হাজির করা কঠিন, বাট হচ্ছে, এটা সত্য। সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, এবং সেটা ফেব্রুয়ারির মধ্যেই হবে। কেউ কেউ বলছেন যে 25শে ফেব্রুয়ারি এটা ঘোষণাটা হতে পারে। ইতিমধ্যেই এক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানসিক একটা দূরত্ব তৈরি হয়েছে বলে প্রশ্ন উঠেছে, সেটাকে কিভাবে গোছানো যায়। এখানে মধ্যস্থতাকারী অনেকে নেমেছেন, যারা চান যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠুক, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনাও হয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে। আমার একটু জানতে ইচ্ছা করে আপনাদের কাছে, এরকমটি সম্ভব কিনা? এটা কাম্য না। ফার্স্ট অফ অল, এই গ্যাপ যদি কেউ ঘোষণার উদ্যোগ নিয়ে থাকে বা উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে, এবং বাক্যবান বলেন, যাই বলেন, অ্যাক্টিভিটিস বলেন, ছাত্রদেরকেও বুঝতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও বুঝতে হবে যে আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে ফ্যাসিবাদীরা কোনো সুযোগ না পায়। Right. ফার্স্ট অফ অল এটা সেকেন্ড থিং, এবং এইটা উদ্যোগ গ্রহণ করা উচিত সব পক্ষ থেকেই। এটা মানে দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা হলো ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং যেটা বললেন যে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের জোট বা মেরুকরণ, এটা আমাদের উপমহাদেশে ভারতেও আছে, আরো বেশি পরিমাণে আছে। আমাদের এখানেও এটা বিভিন্ন সময় হয়েছে। হতে পারে আদর্শিক যদি কোনো মারাত্মক বৈপরীত্য না থাকে, ফ্যাসিজম যদি না থাকে, তাহলে রাজনীতিতে জোট হতে পারে না তা না, হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সেটা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথেও হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য সমমনা আমাদের তো আছেই আরো, বা ইসলামী, যেমন আমাদের দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের নেতাদের সাথে কথা হয়েছে, বা আরো অন্যান্য যারা হেফাজতে ইসলাম আছে, সমস্ত রাজনৈতিক দল আছে। তবে এটা ঠিক, আওয়ামী লীগের অ্যাবসেন্সে তো এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। আপনি তো আর বাকশাল করতে পারবেন না, সবাই মিলেমিশে একেবারে কোনো বিরোধী দল থাকবে না, সেটা তো হতে পারে না। সেটা আবার অন্য রকমের মিনিং হয়ে যায়। তো আমরা যেটা বলেছিলাম তখন আওয়ামী লীগের কন্টেস্টে বলেছিলাম যে জাতীয় সরকার, আওয়ামী লীগ তখন ছিল দৃশ্যপটে, এখন আওয়ামী লীগ তো ওইভাবে দৃশ্যপটে নাই। তা আওয়ামী লীগের শূন্যতায় কি হবে? যদি শূন্যতা থাকে তাহলে সেই জায়গায় তো একটা বিরোধী দলও লাগবে, কার্যকর বিরোধী দল লাগবে। সেজন্য সব একেবারে একটা প্যানেল তৈরি করে, একটা প্ল্যাটফর্ম, একটা জোট করে জগা খিচুড়ি হয়ে গেলেও হবে না। দায়িত্বশীল সরকার হতে হবে, দায়িত্বশীল বিরোধী দল হতে হবে। তবে সরকারের মধ্যে নানা শ্রেণী পেশার প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী আন্দোলনরা যদি, আন্দোলনের যারা অনেকে ইতিমধ্যে দেশের জন্য, তরুণদের জন্য আইকন হিসেবে তারা আবির্ভূত করতে পারছে, কাউরে নির্বাচনে তারা কতটুকু ভালো করবে না করবে সেটা সময় বলে দিবে। তবে যদি তারা বিএনপির জোট থেকে করতে চায় বা করে, কোনো বৈপরীত্য তো নাই, তারাও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরাও করেছি, হতে পারে। এটা একটা, যেমন ওই যে চরমোনাই পীরের ওখানে ইসলামী আন্দোলনের সাথে কথা হয়েছে, চূড়ান্ত কোনো কিছু না, হেফাজতের সাথে কথা হবে, আরও যার সাথে কথা হবে। জামাতের সাথে হচ্ছে না এই কারণে যে তারা এখন মেইন স্ট্রিম একটা পলিটিক্যাল পার্টি। জামাত, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র সব যদি এক হয়ে গেল তাহলে তো আর পার্লামেন্ট থাকলো না, শেখ সাহেবের পার্লামেন্টের মতো হয়ে যাবে আর কি, বাকশাল। তো সেই চিন্তাটাও মাথায় রাখতে হবে আর কি। আরিফিন মোহাম্মদ, গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল রাজনৈতিক দল, শক্তি বা রাজনৈতিক দল না হোক, গণ অভ্যুত্থানের সাথে যারা আছেন তাদের সবার মধ্যে অবশ্যই একটা মোটা দাগে ঐক্য আছে। সেটা হচ্ছে আমরা সবাই একসাথে ফ্যাসিস্টকে হটাইছি এবং আমরা সবাই এই ফ্যাসিস্ট বিরোধী প্রশ্নে ঐক্যে আছি। ঐক্যের পরে কিছু কিছু টুকটাক প্রশ্ন বা সংস্কার এবং নানান প্রশ্নে আমাদের মধ্যে দ্বিমত তৈরি হচ্ছে, কিন্তু সেই দ্বিমতটা এখনো আমি মনে করি না এমন জায়গায় আছে যে আমাদের কোনো মেডিয়েটর প্রয়োজন হয় হবে, যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা এগুলা চালিয়ে নেওয়ার জন্য। আমার মনে হয় যে আমরা নিজেরাই বিএনপির সাথে বসতে পারি বা বিএনপিও আমাদের সাথে বসতে পারে আর কি। এটা এতটুক দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না আর কি, যে মাঝখানে কারো লাগবে। আর জোটের যে প্রশ্ন, ভোটের রাজনীতিতে, সেটা হচ্ছে আমরা তো এখনো দলই হই নাই। দল হওয়ার পরে তো ভোটের রাজনীতিতে আসবো, তারপর জোটের প্রশ্ন আসবে। তখন রাজনীতিতে তো প্রতিদিনই নানান সমীকরণ বদলায়, নানান ধরনের সমীকরণ জন্ম নেয়। ফলে আমরা দল হওয়ার পরে নতুন সমীকরণ তৈরি হবে, নতুন রাজনৈতিক বন্ধু হবে, রাজনৈতিকভাবে নতুনভাবে কারো সাথে ভোটের রাজনীতিতে মোকাবেলা করতে হবে। এইভাবে একটা অর্গানিক রাজনৈতিক পার্টি যেভাবে দাঁড়ায়, এই বন্ধুত্ব এবং মোকাবেলার মধ্য দিয়ে আমরা আগাবো। সেই কথাই রইল যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। তবে একটা পজিটিভ কথা বলি, শোনেন, শেষ কথা হলো এটা যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের তারুণ্য দেশে বিদেশে, গুগলে, মাইক্রোসফটে, আপনারা শুধু একটা সুশাসন দেন, এই তারুণ্য পৃথিবীর অনেক দেশেই নাই, তারুণ্যের হাহাকার।
আমার 6 কোটি 7 কোটি তরুণ, এই তরুণদেরকে আপনি শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে একটা সুশাসনের মধ্যে আপনি ফেলে দেন, আপনি দেখবেন বাংলাদেশ তর করে এগিয়ে যাবে। রাজনৈতিক বিভাজনকে আমরা রক্তক্ষয়ী কোনো একটা মানে পয়েন্ট অফ নো রিটার্নে আমরা নিয়ে না যাই, সেটাই আমাদের একটা ভালো নির্বাচন দরকার, আমাদের গণতন্ত্র দরকার, আমাদের সংস্কার দরকার, আমাদের সুশাসন দরকার। এটা আপনি তৈরি করে দেন, এই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশে এগিয়ে যাবে দ্রুততম সময়ে। একটি বিষয় আপনারা দুজনেই জানেন, সেটি হলো মানুষের যদি ভোটাধিকার হয় তাহলে অনেক জিনিসের সমাধান হয়ে যায়। একদম, ভোটাধিকার মানে মিনিংফুল ভোটাধিকার, অবশ্যই। মানুষ নিঃশঙ্ক চিত্তে নির্ভয়ে ভোট দিতে পারবে, এইবারও দিতে পারবে, 5 বছর পর যে ভোটটা হবে সেই সেটাও ভোটটা দিতে দিতে পারবে। পারবে। সেই জায়গাটা আপনি পরিষ্কার করেন না করে আপনি দুনিয়ার সব সংস্কার হাতে নিয়ে নিছেন, এবং আপনি এই জায়গাটুকু যদি ঠিক করতে পারবেন, এই যে বাকিগুলো হবে এমনিতেই। সরকারগুলা, রাজনৈতিক দলগুলা বাধ্য হবে তাদের সংস্কার নিজেরা করতে, বাধ্য হবে। তা আপনি সেই জায়গা না গিয়ে আপনি খুঁজতেছেন এদিকে, আপনি 17 বছর কেউ দাবি করছে ভোটারের কথা, 21 বছর কেউ দাবি করছে, শুনি নেই আমি। এই যে এতগুলো পেঁচাইছেন, এটা নিয়ে আবার যে রিটার্ন, এইটা নিয়ে, এটা তো আপনার বছর বছর আপনি শেষ করতে পারবেন না। বজ্রটানি ফসকা গেরো, আমরা ওই জায়গাটা নিয়ে শঙ্কিত। আমরা নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা যদি আপনি করতে পারবেন, সাস্টেনেবল সংস্কার, তাহলেই তো আপনার 80% অ্যাচিভ হয়ে যাবে পর্যায়ক্রমে। আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।